বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় বর্ষের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মমিন, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজ আমরা উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের পদার্থবিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই অধ্যায় পড়ব। আমাদের আজকের পাঠ গ্যালিলিও ও লরেন্স রূপান্তর। গ্যালিলিও ও লরেন্স রূপান্তর। তার আগে আমরা গত ক্লাসে যে পড়েছিলাম সে একটু জাস্ট ধারণা নিয়ে নিব। সেটা হলো যে কৃষ্ণ বস্তুর বিকরণ। আমরা কি বলছিলাম যে কোনো বস্তুর উপরে যদি আলো এসে পড়ে এবং সেই আলোর যদি সমস্ত অংশ যদি শোষণ করে নেয়, তাহলে কোনো অংশ যদি প্রতিফলিত না হয়, তাহলে সেটাকে বলবো হচ্ছে প্রতিফলিত না হয় বা প্রতিফলিত না হয়, সমস্ত অংশ যদি শোষণ করে নেয়, তাহলে সেটাকে বলবো হচ্ছে কৃষ্ণ বস্তু। তাপের যদি সমস্ত অংশই শোষণ করে নেয়, তাহলে তাকে বলবো হচ্ছে কৃষ্ণ বস্তু, আদর্শ কৃষ্ণ বস্তু। আবার আদর্শ কৃষ্ণ বস্তুকে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে সে সকল তরঙ্গদৈর্ঘ্যের তাপ হচ্ছে বিকরণ করে। একে আদর্শ কৃষ্ণ বস্তুর বিকরণ বলা হয়। তাহলে কৃষ্ণ বস্তুর বিকরণ কি? যে আদর্শ কৃষ্ণ বস্তু উত্তপ্ত করলে সে সকল তরঙ্গদৈর্ঘ্যের তাপ হচ্ছে বিকরণ করে। তাহলে একটি আদর্শ কৃষ্ণ বস্তু উত্তম শোষক এবং হচ্ছে বিকিরক। সে সমস্ত তাপ শোষণ করে নেয়, আবার তাকে উত্তপ্ত করলে সে সমস্ত তাপ বিকরণ করে। তাহলে আদর্শ কৃষ্ণ বস্তু তাপের উত্তম শোষক এবং হচ্ছে বিকিরক। এখান থেকে আমরা পড়ছিলাম ভিনের সরণ সূত্র, ভিনের বন্টন সূত্র। তারপরে আমরা পড়ছিলাম ফোটন পড়েছিলাম। ফোটন কি? যে কোনো বস্তু থেকে আলো বা শক্তির বিকিরণ নিরবিচ্ছিন্নভাবে হয় না। শক্তি বা বিকিরণ ছিন্নায়িত, অর্থাৎ গুচ্ছ গুচ্ছ প্যাকেট আকারে বা কোয়ান্টা হিসাবে নির্গত হয়। আলো তথা যে কোনো বিকিরণ অসংখ্য বিকিরণ কোয়ান্টা সমষ্টি। এই আলোর কণা বা প্যাকেট বা আলোর এই গুচ্ছকে বলা হচ্ছে ফোটন। আচ্ছা, ফোটনের বৈশিষ্ট্যগুলো জেনেছিলাম আমরা কি? যে ফোটন হচ্ছে শূন্যস্থানে আলোর দ্রুতিতে চলে। শূন্যস্থানে ফোটনের বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে শূন্যস্থানে আলোর বেগ, ফোটনের বেগ আলোর বেগে চলে, সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আবার বলছিলাম যে ফোটনের স্থির ভর শূন্য। ফোটনের স্থির ভর হচ্ছে শূন্য এবং ফোটনের শক্তি আছে। ফোটনের শক্তি কত? ই সমান হচ্ছে H/F সমান হচ্ছে Hc ভাগ ল্যামডা, ফোটনের শক্তি। আবার ফোটনের ভরবেগ বলেছিলাম পি সমান হচ্ছে E/c। গতদিন পড়ানো হয়েছিল এটা। পি সমান হচ্ছে E/c। তাহলে H/c সমান হলো H ভাগ ল্যামডা। তাহলে ফোটনের শক্তি আমরা পাইছিলাম Hf সমান হচ্ছে Hc ভাগ ল্যামডা। ফোটনের ভরবেগ পি সমান হচ্ছে E/c সমান হচ্ছে Hf/c সমান হচ্ছে H ভাগ ল্যামডা। তাহলে ফোটনের ভরবেগ এবং হচ্ছে শক্তি আছে। আমরা গতদিন এই বিষয়গুলো পড়েছিলাম। আজকে আমরা দেখব গ্যালিলিও ও লরেন্স রূপান্তর। তার আগে আমরা গতদিন দেখেছিলাম আপেক্ষিকতা কি, এটা একটু জাস্ট বলে নেই। আপেক্ষিক বিষয়টা কি? প্রথমে আমরা জানবো হচ্ছে আপেক্ষিক বিষয়টা কি। কোনো বস্তু দুইজনের সাপেক্ষে দুই রকম হওয়ার এই ঘটনাটা হচ্ছে আপেক্ষিক। মানে আমি এক ধরনের দেখতেছি, সে আরেক ধরনের দেখতেছি, তাহলে আমাদের দুজনের কাছে বিষয়টা হচ্ছে আপেক্ষিক বিষয়। যেমন একটা ফুলের গন্ধ বা ফুলের সুবাস আমার কাছে এক ধরনের লাগতে পারে, আরেকজনের কাছে হয়তো আমার কাছে হয়তো ভালো লাগতে পারে, কারোর কাছে খারাপ লাগতে পারে। তাহলে এই বিষয়টা হচ্ছে কি আপেক্ষিক বিষয়। আবার কোনো একটা সুন্দর মুহূর্ত আমরা হয়তো 5 মিনিট কাটালাম, সেটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই অল্প সময়। কিন্তু যদি আমরা কোনো রোদ্রে বা আগুনের পাশে বসে থাকি, তাহলে আমার কাছে সেটা মনে হবে কি যে অনেক, এই 5 মিনিট থেকে আবার অনেক সময় মনে হচ্ছে। তাহলে সময় একবার কি মনে হচ্ছে আমার কাছে, কোনো সময় কম মনে হচ্ছে, আবার কোনো সময় বেশি মনে হচ্ছে। তাহলে এই বিষয়টা হচ্ছে কি আপেক্ষিক বিষয়। আবার কোনো একজন বস্তু, মানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার পাশ দিয়ে হয়তো একটা ট্রেন যাচ্ছে। তাহলে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে সে হচ্ছে স্থির, তার কাছে স্থির, এবং যে ট্রেনের ভিতরে যাচ্ছে, ট্রেনের ভিতরে এক ব্যক্তি যাচ্ছে, তাকে মনে হচ্ছে যে যে দাঁড়িয়ে আছে সে দেখবে যে ট্রেনের ভিতরে লোকটা হচ্ছে গতিশীল। আবার যে ট্রেনের ভিতরে আছে সে দেখবে যে সে ট্রেনের সাপেক্ষে সে স্থির, সে দেখবে লোকটা হচ্ছে পিছনের দিকে একটা বেগে পিছনের দিকে চলে যাচ্ছে। তাহলে ওই লোকটা কোনো সময় ওই ট্রেন বা ওই ব্যক্তিটাকে দেখতেছে চলমান, আবার ওই লোকটা ট্রেনের সাপেক্ষে নিজেকে বলতেছে আমি স্থির, ওই লোকটা হচ্ছে চলমান। তাহলে দুজনের কাছে দুই রকম বিষয়টা মনে হচ্ছে। এটা হচ্ছে আপেক্ষিক বিষয়। আচ্ছা, তাহলে আপেক্ষিকতা কি? বলা হচ্ছে কোনো বিষয় অন্য কিছু বিষয় সাপেক্ষে বিবেচিত হওয়ার নামে, ওখানে স্লাইডে যাও, কোনো বিষয় অন্য কিছু বিষয়ের সাপেক্ষে বিবেচিত হওয়ার নামে হচ্ছে আপেক্ষিকতা। আচ্ছা, 19 শতাব্দীর প্রথম দিকেই বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিকতা
আবিষ্কার করেন বা রিলেটিভিটি আবিষ্কার করেন, এবং এই আপেক্ষিকতা আবিষ্কারের ফলে আধুনিক পদার্থবিজ্ঞান এক যুগান্তরকারী উন্নতির শিখরে পৌঁছেছেন। এই আপেক্ষিকতা আবিষ্কারের ফলে আধুনিক পদার্থবিজ্ঞান এক নবযুগের সূচনা করেছে। বিজ্ঞানী নিউটন 1900 সালের আগে উনি চিরায়ত বলবিদ্যা বলছেন যে স্থান, সময় এবং কাল স্থান, সময় ও ভর এগুলো হচ্ছে পরম বা অ্যাবসলিউট, এগুলোর কোনো পরিবর্তন নাই। কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন পরবর্তীতে উনি বলেছেন যে আপেক্ষিকতা যখন রিলেটিভিটি যখন তৈরি হলো বা রিলেটিভিটির যে তত্ত্বগুলো যে আবিষ্কৃত হলো, তখন আইনস্টাইন বললেন যে না, স্থান, সময় এবং হচ্ছে ভর হচ্ছে এগুলো হচ্ছে আপেক্ষিক বিষয়। বস্তুর আপেক্ষিক গতির কারণে এগুলোর পরিবর্তন হয়। বস্তু এবং হচ্ছে যিনি পর্যবেক্ষক এবং যে বিষয়টা পর্যবেক্ষণ করতেছে তাদের মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে, তাহলে স্থান, সময় এবং ভর হচ্ছে এগুলো হচ্ছে পরিবর্তন হয়, মানে তার আপেক্ষিক গতির কারণে এগুলো হচ্ছে পরিবর্তন হয়ে যায়। আমি একটা বস্তুকে দেখতেছি এই অবস্থানে, কোনো এক ব্যক্তি খুব দ্রুত গেলে ওইটাকে বলছে ছোট দেখবে যদি যাই। আচ্ছা, আবার সময়কে দেখা যাবে যে কম বেশি মনে হচ্ছে, এগুলো আমরা পরে দেখবো কীভাবে হচ্ছে। আচ্ছা, তাহলে বিজ্ঞানী নিউটন বলছেন এগুলো হচ্ছে পরম বা স্থির, কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন বলছেন না, আপেক্ষিক গতি থাকলে এগুলো হচ্ছে স্থান, সময় এবং ভর হচ্ছে এগুলো হচ্ছে পরম নয়, এগুলো হচ্ছে আপেক্ষিক, এগুলো হচ্ছে পরিবর্তন হয়। আপেক্ষিক গতির কারণে স্থান, সময় এবং ভরের পরিবর্তন হওয়ার এই ঘটনাটাকে বলা হচ্ছে আপেক্ষিক তত্ত্ব। এই আপেক্ষিক তত্ত্বকে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আপেক্ষিকতার আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব এবং আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। তা আপেক্ষিকতার সাধারণ তত্ত্বটা বিজ্ঞানী আইনস্টাইন 1916 সালে দিছিলেন, যে স্লাইডে দেখো, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু প্রভৃতির গতি, মাধ্যাকর্ষণ ও সমগ্র মহাবিশ্বের গঠন সম্পর্কে তার বৈজ্ঞানিক ও দার্শনিক মতবাদসমূহ আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব এর অন্তর্ভুক্ত। এই আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব একটি জটিল বিষয় বোঝার জন্য আমরা এখানে পড়ব আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব বিজ্ঞানী আইনস্টাইন 1905 সালে দিছিলেন। বলছি এই তত্ত্ব থেকে জানা যায় স্থান, কাল, ভর পরম কিছু নয়, সবই হচ্ছে আপেক্ষিক। যে কথাটা একটু আগে বললাম, পর্যবেক্ষক সাপেক্ষে গতির কারণে এসবই পরিবর্তিত হয়। ভরের আপেক্ষিকতা ও ভর শক্তি পারস্পরিক রূপান্তর এ তত্ত্বের গুরুত্বপূর্ণ আবিষ্কার। এর উপর ভিত্তি করে পারমাণবিক ও নিউক্লিয় পদার্থবিজ্ঞানের প্রসার ঘটেছে। আচ্ছা, বিজ্ঞানী মাইকেলসন ও মরলির পরীক্ষা থেকে আমরা জেনেছিলাম মাইকেলসন ও মরলির পরীক্ষা থেকে আমরা জেনেছিলাম মাইকেলসন ও মরলির এই পরীক্ষা থেকে দিয়েছিলাম যে ইথার বলতে কিছু নেই, গ্যালিলিও রূপান্তর সঠিক নয়, গ্যালিলিও রূপান্তর হচ্ছে সঠিক নয়, এবং ইথার বলতে কিছু নয়, এবং সকল প্রসঙ্গ কাঠামোতে পরস্পরের সাপেক্ষে দ্রব্যমান সকল প্রসঙ্গ কাঠামোতে আলোকের বেগটা হচ্ছে একই হবে, সব জায়গাতে একই রকম হবে। এই মাইকেলসন এবং মরলির এই তত্ত্বগুলোর উপর ভিত্তি করে বিজ্ঞানী আইনস্টাইন 1905 সালে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব দিচ্ছেন, এবং এই তত্ত্বগুলো দুইটা স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত। স্বীকার্য দুটা হচ্ছে, গতদিন আমি বলেছিলাম এটাও, যে প্রথম স্বীকার্য পরস্পরের সাথে ধ্রুববেগে সমবেগে ধাবমান, পরস্পরের সাপেক্ষে সমবেগে মানে জড় প্রসঙ্গ কাঠামো হতে হবে। আচ্ছা, পরস্পরের সাথে সমবেগে ধাবমান সকল প্রসঙ্গ কাঠামোতে পদার্থের সূত্রগুলো একই রূপ সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। স্লাইডে কিন্তু পরস্পরের সাথে সমবেগে ধাবমান সকল প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই রকম সমীকরণ দ্বারা প্রকাশ করা যেতে পারে। এটা কি বলছে, যে পরস্পরের সাপেক্ষে সমবেগে ধাবমান, তার মানে হলো প্রথম স্বীকার্য যেটা, যে এখানে যদি বলি দুইটা প্রসঙ্গ কাঠামো, একটা হচ্ছে এক্স ওয়াই জেড এবং একটা হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হচ্ছে জেড ড্যাশ, এই দুইটা প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো হচ্ছে একই রকম সমীকরণ দ্বারা প্রকাশ করা যাবে। তার মানে হলো এখানে যদি আমরা কোনো সূত্র প্রয়োগ করি এফ সমান এম এ, এবং এটা হচ্ছে যদি ভি বেগে ধাবমান হয় সমবেগ, তাহলে এখানে হচ্ছে এফ সমান হচ্ছে এম এ হবে। সকল প্রসঙ্গ কাঠামোতে যদি সমবেগে ধাবমান হয় বা জড় প্রসঙ্গ কাঠামো হয়, যদি ত্বরণ না থাকে, তাহলে এখানে কি হচ্ছে, যে সূত্র হবে প্রথম স্থির কাঠামোতে সমবেগে ধাবমান ওই কাঠামোতে একই রেজাল্ট পাওয়া যাবে। আবার আমরা
একটা ট্রেনের ভিতরে বসে আছে, ট্রেনটা চলমান অবস্থা আছে, সামনাসামনি দুজন যদি বসে থাকি, তাহলে আমি যে সূত্র প্রয়োগ করব, আমি যে সমীকরণ পাবো, রেজাল্ট পাবো, আমার বন্ধু সামনের সিটে যে বসা সে হচ্ছে একই রেজাল্ট পাবে। আবার দুইজন যদি আমরা দুইটা জড় কাঠামোয় বসে থাকি, আমি এখানে দাঁড়িয়ে আছি, আরেকজন হচ্ছে সামনে দাঁড়িয়ে আছে, আমি যে রেজাল্ট পাবো সে হচ্ছে একই রেজাল্ট পাবে। জড় প্রসঙ্গ কাঠামো, স্থির কাঠামো হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো যেহেতু। আবার একটা বন্ধু দাঁড়িয়ে আছে স্থিরভাবে, একটা ট্রেন হচ্ছে সমবেগে চলতেছে, আমি যে সূত্র প্রয়োগ করবো, আমি যে সূত্র পদার্থবিজ্ঞানের যে সূত্রগুলো পাবো, সূত্র প্রয়োগ করে যে ফলাফলগুলো পাবো, আমার বন্ধু যদি সমবেগে চলে সে হচ্ছে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো প্রয়োগ করে একই সমীকরণ পাবে। এটা হচ্ছে প্রথম স্বীকার্য। আচ্ছা, দ্বিতীয় স্বীকার্য বলছে শূন্য স্থানে সকল পর্যবেক্ষকের নিকট আলোর বেগ সর্বদা হচ্ছে একই। পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে চলমান সকল জড় প্রসারণ কাঠামোতে আলোকের বেগ হচ্ছে একই থাকে বা ধ্রুব থাকে। এটা হচ্ছে দ্বিতীয় স্বীকার্য। তার মানে কি বলছে যে এটা যদিও আমাদের সাধারণ যে ঘটনাবলীর কিছুটা পরিপন্থী। কারণটা হলো যে আমি যদি বলি যে এখানে একটা স্টেশনে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, সে একটা আলো জ্বালালো, একটা ট্রেন যদি এটা গতিতে যদি আসে তাহলে দেখা যাবে যে সে ধরে নিলাম হচ্ছে c/4 বেগে এই পাশে আসতেছে, আরেকজন ধরে নিলাম হচ্ছে c/4 বেগে চলে যাচ্ছে, আরেকজনের কাঠামোতে c/4 বেগে হচ্ছে ওদিকে চলে যাচ্ছে, একজন হচ্ছে আসতেছে কাছের দিকে। তাহলে আলোর বেগ যদি আমরা জানি, আলোর বেগ হচ্ছে কত? আলোর বেগ সমান হচ্ছে c। তাহলে এই ব্যক্তি কত পরিমাপ করবে? এই ব্যক্তি পরিমাপ করবে হচ্ছে আলো যাচ্ছে এদিকে, তাহলে এই ব্যক্তি পরিমাপ করবে c প্লাস হচ্ছে সমান হচ্ছে 5c/4। এই ব্যক্তি পরিমাপ করে ধরে নিলাম হচ্ছে এ ব্যক্তি, আর এটা হচ্ছে বি ব্যক্তি। তাহলে এই ব্যক্তি পরিমাপ করে আলোর বেগ 5c/4। আবার আলো চলে যাচ্ছে এদিকে আর ব্যক্তি যাচ্ছে এ পাশে, তাহলে বি ব্যক্তি পরিমাপ করবে c মাইনাস হচ্ছে c/4 সমান হচ্ছে 3c/4। তার কারণ আলো যেদিকে যাচ্ছে ব্যক্তি সেদিকে যাচ্ছে, সে আলোর বেগ কি কম পরিমাপ করবে। আবার হচ্ছে যে আলো যেদিকে যাচ্ছে তার সেদিকে যদি আসে, যেদিকে চলে যাচ্ছে তার বিপরীত দিক থেকে যদি কোনো ব্যক্তি আসে, তাহলে সে আলোর বেগ হচ্ছে বেশি পরিমাপ করবে। এটা হচ্ছে আমাদের সাধারণভাবে আমরা দেখি। কিন্তু দ্বিতীয় স্বীকার্যে বলা হচ্ছে যে আলোকের বেগ সকল পর্যবেক্ষকের নিকট একই হবে। তার মানে এও যা দেখবে, বিও যা দেখবে, সবাই হচ্ছে সি দেখবে। এ ব্যক্তি 5/c/4, বি ব্যক্তি 3c/4 এগুলো দেখবে না, সবাই কি দেখবে? সবাই হচ্ছে সি দেখবে। যেটা আমাদের সাধারণ নিয়মাবলী বা সাধারণ যে ঘটনাবলী হচ্ছে পরিপন্থী বিষয়, কিন্তু দুইজনে এটা দেখবে। এটা হচ্ছে তোমার দ্বিতীয় স্বীকার্য। আচ্ছা, এই দ্বিতীয় স্বীকার্য আমরা কতদিন দেখেছিলাম। এখন আমরা আসবো গ্যালিলীয় রূপান্তর। গ্যালিলীয় রূপান্তর কি বলছে? স্লাইডে যাও। বিজ্ঞানী গ্যালিলিও উনি একটা রূপান্তর দিচ্ছেন। আচ্ছা, রূপান্তর জিনিসটা কি? রূপান্তর জিনিস কি? রূপান্তর হচ্ছে আমি পৃথিবীতে থেকে এক ব্যক্তি, আর এখানে একটা স্পেসিফে এক ব্যক্তি বসে আছে, আমি একটা ঘটনা দেখতেছি, আমি এখান থেকে একটা ঘটনা এখানে ঘটতেছে দেখতেছি, তাহলে আমি এক ধরনের স্থানাঙ্ক পাবো বা সময় পাবো, বা তার এখান থেকে তার স্থানাঙ্ক বা দূরত্ব পাবো। আবার আমার বন্ধু এটাকে দেখতেছে, সে এক ধরনের পাবে। আমি পৃথিবী থেকে স্পেসিফাই যে যাচ্ছে, সে একটা ঘটনা ঘটাচ্ছে, আমি দেখতেছি এখান থেকে, তাহলে আমি তার সময় পাবো, আবার স্থানাঙ্ক পাবো বা দূরত্ব পাবো। আমার বন্ধু দেখতেছে, তার কাছ থেকে এইখানকার সময় বা দূরত্ব সে একটা পাবে। এই দুইটার মধ্যে যে সম্পর্ক, সেটা হচ্ছে রূপান্তর। এই দুইটার মধ্যে একটা তাহলে স্থির, আর একটা হচ্ছে ভি সমবেগে গতিশীল। দুইটা কাঠামোর মধ্যে যে রিলেশনগুলো পাওয়া যাবে তাদের মধ্যে সম্পর্ক, সেটা হচ্ছে রূপান্তর। তাহলে গ্যালিলিও রূপান্তরটা কি? গ্যালিলিও রূপান্তর বলছে, বিজ্ঞানী গ্যালিলিও বলছে সময়কে পরম ধরে, এটাকে নিউটনিয়ান রূপান্তর বলা হয়। সময়কে পরম ধরেছেন। আইনস্টাইন যেমন সময়কে পরম ধরেন নাই, বিজ্ঞানী গ্যালিলিও সময়কে পরম ধরেছেন, এবং আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের স্বীকার্যগুলো মেনে না চলে গ্যালিলিও
আপেক্ষিকতার যে স্বীকার্যগুলো ছিল সেগুলোকে মানে নাই এবং সময়কে পরম ধরেছে, ধরে পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে, তার মানে হলো এক্স ওয়াই জেড, আর এটা হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ, দুইটা কাঠামো পরস্পরের সাপেক্ষে ভিবেগে ধ্রুবমান। দুইটা কাঠামোতে যে সমীকরণগুলো পাওয়া যায় পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে চলমান দুইটা প্রসঙ্গ কাঠামোর মধ্যে স্থান এবং কালের মধ্যে যে সম্পর্কযুক্তকারী যেসব সমীকরণ পাওয়া যাবে তাকে বলা হচ্ছে গ্যালিলীয় রূপান্তর। তার মানে কি, যে এটা হচ্ছে স্থির একটা কাঠামো, এটা হচ্ছে বিবেকে গতিশীল কাঠামো। এই দুই কাঠামোর মধ্যে স্থান এবং সময়ের মধ্যে সম্পর্ককারী যেসব সমীকরণ পাওয়া যাবে সেটাকে হচ্ছে গ্যালিলীয় রূপান্তর। তাহলে স্লাইডে দেখো, সময়কে পরম ধরে এবং আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের মৌলিক স্বীকার্যোদয় মেনে না চলে পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল দুটি প্রসঙ্গ কাঠামোর স্থান ও কালের মধ্যে সম্পর্ক স্থাপনকারী যেসব সমীকরণ পাওয়া যায় তাদেরকে গ্যালিলীয় রূপান্তর বলা হয়, একে নিউটনিয়ান রূপান্তরও বলা হয়। আচ্ছা, এখন আমরা এই গ্যালিলীয় রূপান্তরটা আমরা দেখব যে কিভাবে একটা সাপেক্ষে আরেকটাকে প্রকাশ করা যায়, একটা সাপেক্ষে একটা রেফারেন্সের সাপেক্ষে একটা কাঠামোর সাপেক্ষে আরেকটা কাঠামোকে কিভাবে তার মানগুলোকে প্রকাশ করা যায় সেগুলো আমরা হচ্ছে দেখব। আচ্ছা, এখন খেয়াল করো, দুইটা প্রসঙ্গ কাঠামো ধরে নিলাম হচ্ছে এখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। আচ্ছা, আবার এখানে এক ব্যক্তি দাঁড়িয়েছেন। এখানে একটা ঘটনা ঘটলো, একটা আলোর সংকেত আছে যে আলো জ্বললো, খেয়াল করো, ধরে নিলাম হচ্ছে এটা ও বিন্দু, আর এটা হচ্ছে এই কাঠামোটাকে বললাম এস কাঠামো, আর এটা হচ্ছে ও ড্যাশ বিন্দু, এই কাঠামোটা হচ্ছে এস ড্যাশ। এস কাঠামো অপেক্ষা ভিবেগে গতিশীল। তাহলে কি বললাম, যে এস ড্যাশটা হচ্ছে এস কাঠামোর সাপেক্ষে ভিবেগে গতিশীল। তার মানে ধরে নিলাম যে এস কাঠামোটা স্থির, পৃথিবী পৃষ্ঠে একজন মানুষ দাঁড়িয়ে আছে, এবং এস ড্যাশ কাঠামো ভি সমবেগে অবশ্যই সমবেগে যেতে হবে। একটা কাঠামোর সাপেক্ষে আর একটা কাঠামো অবশ্যই সমবেগে যেতে হবে, নাহলে স্বীকার্যগুলো মিলবে না। আইনস্টাইনের স্বীকার্য দুটো অবশ্যই জড় প্রসঙ্গ কাটাতে হবে, মানে সমবেগে যেতে হবে। আচ্ছা, তো ভি সমবেগে গতিশীল। এখন এই কাঠামোর কাছে একটা ধরে নিলাম যে ঘড়ি আছে, এস কাঠামোর কাছে একটা ঘড়ি, আবার এস ড্যাশ কাঠামোর কাছে একটা হচ্ছে ঘড়ি আছে। কোন এক সময় তারা এ বিন্দুতে ছিল, দুইটা একসাথে একই জায়গাতে ছিল। কোন এক সময় তারা ও এবং হচ্ছে ও ড্যাশ কোন একটা সময়তে একই জায়গা থেকে যাত্রা শুরু করছে। যখন যাত্রা শুরু করছে তখন এস কাঠামো ঘড়ি চালু করছে এবং হচ্ছে ও এস ড্যাশ কাঠামো হচ্ছে ঘড়ি চালু করছে। ঘড়ি চালু করার পরে এখানে তারা কোনো একটা আলো দেখলো, এস কাঠামো দেখলো হচ্ছে সে সময়টা দিল হচ্ছে টি এস কাঠামো থেকে, আবার এস ড্যাশ কাঠামো থেকে যে আলোটা দেখলো সেটা হচ্ছে টি ড্যাশ। আচ্ছা, এখন এখানে যে ব্যক্তিটা আছে সে এই আলোটার দূরত্ব দেখলো, ধরে নিলাম হচ্ছে এখান থেকে যদি মাপে তাহলে হচ্ছে এটা হচ্ছে এক্স ড্যাশ। এখান থেকে যদি আমি মাপি তাহলে এই আলোটার দূরত্ব হচ্ছে এক্স। খেয়াল করো যে এখানে একটা আলো জ্বলতে দেখলো, এই এস প্রসঙ্গ কাঠামো দেখলো, তার সময় লাগছে হচ্ছে যে সময়টুকু দেখেছে সেই সময়টুকু হচ্ছে টি সময়, এবং এস ড্যাশ কাঠামোর ব্যক্তিটা দেখেছে যে তার যে সময়টা লেগেছে সেটা হচ্ছে টি ড্যাশ সময়। এখন আমাদের স্বাভাবিক আমাদের দৈনন্দিন যে ঘটনা, যে ইনি যে সময় দেখলেন আলোর জ্বলার সময়টুকু, এই বিবেকে যে যাচ্ছে সেও দেখবে কিন্তু একই সময় দেখবে যে তার মানটা হচ্ছে টি। তাহলে এখানে আমরা গ্যালিলিও রূপান্তর ক্ষেত্রে টি সমান হচ্ছে আমরা টি ড্যাশ লিখতে পারি, যে যেহেতু স্বাভাবিক একটা ঘটনা, এই যে সময় দেখবে আলোটা টি সময় জ্বলতেছে, এই সময় দেখবে হচ্ছে টি সময়, তার মানে টি ড্যাশ সমান হচ্ছে টি, বা টি সমান হচ্ছে টি ড্যাশ। আচ্ছা, এখন এই ব্যক্তি এটার স্থানাঙ্ক যদি মাপে আর এই ব্যক্তি যদি এটার স্থানাঙ্ক মাপে, তাহলে এই দুই স্থানাঙ্কের মধ্যে সমন্বয়কারী যেটা সেটা হচ্ছে গ্যালিলিও রূপান্তর। আচ্ছা, ধরে নিলাম যে এই ব্যক্তি দেখবে যে ইনি কিভাবে দেখতেছেন। আচ্ছা, এই ব্যক্তির কাছে সময় কিন্তু টি,
এই ব্যক্তির কাছে যে এই আলোটা দেখেছে সেই সময়টা লেগেছে টি সময়, আর এই ব্যক্তির কাছে লেগেছে টি ড্যাশ সময়। আমি ধরে নিলাম যে এই ব্যক্তি দেখবে যে তার দূরত্ব কত বা স্থানাঙ্ক কত। তাহলে এইচ ব্যক্তি দেখবে কত, এইচ ব্যক্তির সাপেক্ষে আলো এটা হচ্ছে কত, যে এক্স ড্যাশ সমান হচ্ছে এক্স মাইনাস হচ্ছে ভিটি। এখানে ভিটিটা কত, যে এখানে টি সময়ে এইচ দেখেছে টি সময় সেখানে গেছে, আলোটা যে সময় জ্বলেছে টি সময়, এইচ দেখেছে যে টি সময় সে হচ্ছে এই অবস্থানে গেছে। প্রথমে তো একই জায়গায় ছিল, ও এবং ও ড্যাশ বিন্দু এই দুইটা হচ্ছে একই জায়গায় ছিল, তাহলে এইচ ড্যাশটা টি সময় এখানে গেছে। তাহলে তার কাছে কি মনে হবে যে এইটুকুর দূরত্ব কত হবে, ভিটি। তার মানে টি সময় সে হচ্ছে এখানে গেছে, তাহলে এখান থেকে দূরত্ব কত, যদি সে ভি বেগে যায়, তার যেহেতু বেগ ভি, তাহলে ভিটি এটুকু দূরত্ব হচ্ছে ভিটি। তাহলে অল টাইম হচ্ছে এইচ থেকে এইচ ড্যাশ থেকে এইচ দূরত্বটা ভিটি পরিমাণ পিছনে থাকবে সবসময়, এবং এইচ ড্যাশটা এইচ থেকে ভিটি পরিমাণ সামনের দিকে থাকবে। আচ্ছা, তাহলে এখন এই ব্যক্তি, এইচ ব্যক্তি মানে এখানকার যে ব্যক্তি, সেই ব্যক্তি যদি বলে যে আমি এই দূরত্বটা পরিমাপ করব, এক্স ড্যাশটা পরিমাপ করবো কত হচ্ছে, তাহলে এক্স ড্যাশটা ওনার কাছে মনে হবে কত, এক্স ড্যাশ সমান হচ্ছে এক্স মাইনাস হচ্ছে ভিটি, এক্স মাইনাস হচ্ছে ভিটি, টোটালটা কত এক্স মাইনাস হচ্ছে ভিটি, সেটা দেখবে। আবার যদি এস ড্যাশ কাঠামোর লোক যদি মনে করে যে আমি এখান থেকে কত দূরত্ব সেটা দেখবো, তাহলে সে দেখবে কত, এক্স ড্যাশ কাঠামোর লোক যদি দেখে তাহলে দেখবে টোটালটা হচ্ছে কত, এক্স সমান হচ্ছে এক্স ড্যাশ প্লাস হচ্ছে ভি টি ড্যাশ। তার কারণ সে কিন্তু দেখবে যে এখানে আসছে টি ড্যাশ সময় আসছে এবং আলোটা হচ্ছে টি ড্যাশ সময় দেখেছে, তাহলে তার কাছে সময় হচ্ছে টি ড্যাশ, তাহলে এক্স সমান হচ্ছে এক্স ড্যাশ প্লাস হচ্ছে ভি টি ড্যাশ। আচ্ছা, এখন এই দুইটা হচ্ছে সমীকরণ আমরা পাই যে এই ব্যক্তির কাছে এইচ ড্যাশ, এইচ যে দেখতেছে, এইচ ড্যাশ যে কাঠামো দেখতেছে সেটা হচ্ছে এক্স ড্যাশ সমান হচ্ছে এক্স মাইনাস ভিটি। এইচ ব্যক্তি দেখতেছে যে এক্স ড্যাশ থেকে তার দূরত্বটা কত, সেটা হচ্ছে এইটা স্থানাঙ্ক। আচ্ছা, আবার এইচ ড্যাশ যদি বলি, এইচ ড্যাশের যে ব্যক্তিটা দেখছে সে দেখবে যে এক্স সমান হচ্ছে এক্স ড্যাশ প্লাস হচ্ছে ভিটি, এক্স ড্যাশ প্লাস হচ্ছে ভিটি, টোটাল এক্স কত, এটা টোটাল হচ্ছে এক্স, তাহলে এক্স ড্যাশ প্লাস হচ্ছে ভিটি। দুজনের কাছে দুই রকম, তার কাছে সময়টা কিন্তু ভিটি, সরি টি ড্যাশ, তারপর এস ড্যাশের লোক দেখবে যে টি ড্যাশ সময়। আচ্ছা, ওই জন্য এটা। আচ্ছা, আবার আমরা যদি দেখি যে এটা এক্স অক্ষ বরাবর যাচ্ছিল, তাহলে ওয়াই অক্ষ বরাবর কিন্তু কোনো চেঞ্জ নাই, যেহেতু ওয়াই অক্ষ বরাবর চেঞ্জ নাই, তাহলে ওয়াই ড্যাশ সমান আমরা লিখবো হচ্ছে ওয়াই, উপরে লিখি একটু, ওয়াই ড্যাশ সমান আমরা লিখবো হচ্ছে ওয়াই ড্যাশ সমান লিখবো হচ্ছে ওয়াই, আবার জেড ড্যাশ সমান হচ্ছে লিখবো সমান হচ্ছে জেড। তার কারণ ওয়াই অক্ষ বরাবর বা জেড অক্ষ বরাবর এই কাঠামোতে তিনটা কিন্তু পরস্পর লম্বভাবে আছে, এক্স ওয়াই জেড এই অবস্থানে আছে। তাহলে যদি বলি এটা এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ বরাবর তার হচ্ছে যাতায়াত আছে, বাট ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর তার কোনো যাতায়াত নাই, বিধায় তাদের মধ্যে কোনো আপেক্ষিক বেগ নাই। তাহলে যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে যে সমীকরণ, এবং টি সমান হচ্ছে টি ড্যাশ, আমাদের স্বাভাবিক দৈনন্দিন যে ঘটনাগুলো সেখানে হচ্ছে আমরা জানি যে টি সমান হচ্ছে টি ড্যাশ। তাহলে এখানে আমরা পাইলাম এক্স ড্যাশ সমান হচ্ছে এক্স মাইনাস হচ্ছে ভিটি, আর হচ্ছে টি সমান হচ্ছে টি ড্যাশ, সরি টি ড্যাশ সমান হচ্ছে এইটুকু হচ্ছে তোমার গ্যালোলি রূপান্তরের সমীকরণ, বা গ্যালোলি রূপান্তরের যে সমীকরণ সেটা হচ্ছে এইটুকু। এক্স ড্যাশ সমান হচ্ছে এক্স মাইনাস ভিটি, ওয়াই ড্যাশ সমান হচ্ছে ওয়াই, জেড ড্যাশ সমান হচ্ছে জেড, এবং টি ড্যাশ সমান হচ্ছে টি। এটা হচ্ছে গ্যালোলি রূপান্তরের যে সমীকরণ সেটা। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা এটা করলাম কি যে এস থেকে এস ড্যাশ পরিমাপ করলাম। আবার আমরা যদি বলি যে আমরা এইচ ড্যাশ থেকে এইচ পরিমাপ করব, সেই ক্ষেত্রে আমরা কি পাবো, তখন আমরা লিখবো হচ্ছে, এবার কি এখান থেকে আগে পরিমাপ এটা কি, এটা ছিল এই পরিমাপ থেকে, এবার করবো হচ্ছে এই পরিমাপ থেকে। তাহলে কত লিখলাম, এক্স ড্যাশ প্লাস হচ্ছে ভি টি ড্যাশ, এখানে লিখবো হচ্ছে ওয়াই সমান হচ্ছে ওয়াই ড্যাশ, জেড সমান হচ্ছে জেড ড্যাশ, এবং হচ্ছে টি সমান হচ্ছে টি ড্যাশ। তার মানে হলো যে এইচ কাঠামোর স্থানাঙ্ককে যদি আমরা এস কাঠামোর স্থানাঙ্কে রূপান্তর করতে যাই, তাহলে হচ্ছে ওয়াইগুলো আগে আসবে এবং ড্যাশগুলো হচ্ছে পরে যাবে। এটা হচ্ছে বিপরীত, এটা হচ্ছে বিপরীত গ্যালোলি রূপান্তর, আর এটা হচ্ছে গ্যালোলি রূপান্তর, এটা হচ্ছে বিপরীত গ্যালোলি রূপান্তর। তার মানে আমরা দেখতেছি কি এখান থেকে, আমরা প্রথমে দেখছিলাম এখান থেকে যেটা গতিশীল, এবার আমরা দেখবো যে এখান থেকে যে এটা হচ্ছে মাইনাস ভি বেগে পিছনের দিকে গতিশীল অবস্থায় যাচ্ছে। তাহলে আমরা এই সমীকরণ পাবো, এটা হচ্ছে গ্যালোলি রূপান্তর সমীকরণ, এটা হচ্ছে বিপরীত গ্যালোলি রূপান্তর সমীকরণ। আমরা একটু দেখে আসি যে চিত্রটা বললাম এখানে যে দেওয়া আছে, চিত্র দেখো, বিবিধিতে একটা আলো জ্বলতেছে এবং দুইটা ঘড়ি দুই জায়গা থেকে রওনা দিছে, একই সাথে রওনা দিছে, এবং টি সময় পরে এই ব্যক্তি দেখলো টি সময়, এই ব্যক্তি দেখলো
টি ড্যাশ সময়, এবং আমার স্বাভাবিক যে ঘটনা সেটা টি এবং টি ড্যাশ হচ্ছে সমান, এবং একটা নির্দিষ্ট দূরত্ব এস থেকে একটা নির্দিষ্ট দূরত্ব এক্স বিন্দুতে আলোটা জ্বলা দেখছে যদি এক্স হয়, এবং হচ্ছে এস ড্যাশ থেকে দূরত্ব হচ্ছে এক্স ড্যাশ, আর ও এবং ও ড্যাশের মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে যেহেতু টি সময় গেছে, এস এর কাছে টি সময় মনে হয়েছে, তাহলে ভি টি। আচ্ছা, আর ওয়ের কাছে কত, এস ড্যাশের কথা মনে হবে ভি টি ড্যাশ মনে হবে তখন, কিন্তু আমাদের এখানে টি সমান হচ্ছে টি ড্যাশ। আচ্ছা, তাহলে যে গ্যালের রূপান্তর সমীকরণগুলো একটু দেখবা, দেখো মানে আচ্ছা, এস ড্যাশ ও এস কাঠামোর জন্য বেগের রূপান্তর সমীকরণ, আমরা বেগের রূপান্তর সমীকরণটা যদি একটু দেখতে যাই, এটাকে মুছে দেই। বেগের রূপান্তর সমীকরণটা খেয়াল করো, মানে বোর্ডে মানে এতে স্লাইডে ভি ড্যাশ, দেখো যে বেগের রূপান্তর সমীকরণ আমরা জানি যে অবস্থানের পরিবর্তন আর হচ্ছে সময়ের পরিবর্তন হচ্ছে বেগ। তাহলে যে কাঠামোটা থেকে আমরা দেখব, যদি বলি যে এটা হচ্ছে এক্স ওয়াই জেড, আবার হলো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হচ্ছে জেড ড্যাশ, এটা হচ্ছে এস ড্যাশ ও ড্যাশ, এটা হচ্ছে এস ও। আচ্ছা, খেয়াল করো যে এখানে কি হচ্ছে বেগের পরিবর্তন কোনটা, স্লাইডে দেখো। বেগের পরিবর্তন হচ্ছে ভিএক্স ড্যাশ সমান হচ্ছে ডিএক্স ড্যাশ ভাগ হচ্ছে ডিটি। তার মানে আমরা হচ্ছে কোন কাঠামো থেকে দেখতেছি, আমরা এস কাঠামো থেকে দেখতেছি, এস কাঠামো থেকে এস ড্যাশ থেকে যে দূরত্ব সেগুলো হচ্ছে পরিমাপ করতেছি। তাহলে ভিএক্স ড্যাশ সমান হচ্ছে ডিএক্স ড্যাশ ভাগ ডিটি। এখানে এক্স ড্যাশের মান আমরা পেয়েছিলাম এক্স মাইনাস ভিটি, তাহলে ওখান থেকে ডিএক্স বাই ডিটি মাইনাস ভি সমান হচ্ছে ভিএক্স মাইনাস হচ্ছে ভি। ডিএক্স ডিটিকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, আর হচ্ছে মাইনাস হচ্ছে ভি। আবার ভি ওয়াই ড্যাশ সমান হচ্ছে ডি ওয়াই ড্যাশ ডিটি সমান হচ্ছে ভি ওয়াই। আবার ভি জেড ড্যাশ, যেহেতু এগুলোর সাপেক্ষে কোনো পরিবর্তন নাই, তাহলে ভি জেড ড্যাশ সমান হচ্ছে ভি জেড। তাহলে আমরা দেখতেছি ভি এক্স ড্যাশ মানে এস ড্যাশ কাঠামোর সাপেক্ষে যে আপেক্ষিক বেগটা, সেটা কার সমান হচ্ছে, বেগটা কত হচ্ছে এস কাঠামোর সাপেক্ষে বেগ মাইনাস হচ্ছে আবার যে ভি এস ড্যাশ কাঠামোর যে বেগে যাচ্ছে তার হচ্ছে বিয়োগ। আমরা এটাকে অন্যভাবে দেখাতে পারি, সেটা হচ্ছে এদিকে দেখো একটু। ধরে নিলাম যে এখানে একটা পাখি উড়ে যাচ্ছে, তা পাখি উড়ার পথটা হলো এই পর্যন্ত, ধরলাম এটা হচ্ছে একটা পজিশন, এটা হচ্ছে দ্বিতীয় পজিশন। এস ড্যাশ কাঠামোতে একটা পাখি উড়ে যাচ্ছে, এবং এটা হচ্ছে ভি বেগে সামনের দিকে গতিশীল। এটা হচ্ছে স্থির কাঠামো, এটা হচ্ছে এস কাঠামোর সাপেক্ষে এস ড্যাশ কাঠামো ভি বেগে সামনের দিকে গতিশীল। এখন খেয়াল করো যে এখানে ধরে নিলাম যে একটা পাখি উড়ে যাচ্ছে, যার এখানকার স্থানাঙ্ক ধরে নিলাম হচ্ছে যিনি এস ড্যাশ কাঠামো তিনি মাপতেছেন হচ্ছে এস টু, আচ্ছা এস টু ড্যাশ আর হচ্ছে টি টু ড্যাশ, টি অন, এস অন ড্যাশ আর হচ্ছে টি অন ড্যাশ। এখানকার যে কাঠামোটা আমরা যেমন আগেরটাতে দেখলাম, গ্যালের রূপান্তরের ভিতরে দেখলাম যে প্রথমের অবস্থান হচ্ছে এক্স টি, ওর ক্ষেত্রে এক্স ড্যাশ টি ড্যাশ, যে বিবেগে যাচ্ছে তার ক্ষেত্রে এক্স ড্যাশ টি ড্যাশ। তাহলে এর ক্ষেত্রে যদি এটা হয়, এর ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে ধরলাম যে কোনো একটা সময় পরে এক্স টু ড্যাশ আর হচ্ছে টি টু ড্যাশ, পাখিটা উড়ে যাচ্ছে, একটা সময় ধরে নিলাম যে এক্স অন টি অন এ পজিশনে যখন যাবে তার সময়টা হচ্ছে এক্স টু ড্যাশ আর টি টু ড্যাশ। এটা হচ্ছে কে মাপলো, এস ড্যাশের সাপেক্ষে মাপা হলো এটা। আচ্ছা, যদি আমি এস এর সাপেক্ষে যদি মাপি, তাহলে এখান থেকে হচ্ছে প্রথমেরটা কত হবে এক্স অন টি অন এর স্থানাঙ্ক, আর যদি আমি এটার সাপেক্ষে যদি মাপি দ্বিতীয়টা, তাহলে এটা হবে এক্স টু টি টু। আমি আবার বলি যে এস কাঠামোর সাপেক্ষে ভি বেগে গতিশীল। এখন যেহেতু ভি বেগে গতিশীল, কোনো একটা সময় এই দুইটা কাঠামো একই সাথে ছিল, এই অপোজিশনে ছিল, এবং তারা দুজন ঘড়ি দেখা শুরু করছে। একটা পাখি ধরে নিলাম বা কোনো একটা বস্তুর দূরত্ব আমরা প্রথম পজিশন আর হচ্ছে দ্বিতীয় পজিশন, তাহলে প্রথম পজিশনে এটার জন্য হচ্ছে কত এক্স অন টি অন, ধরে নিলাম যে তার দূরত্ব হচ্ছে এত, এবং সময় দেখে চলে হচ্ছে টি অন প্রথমে। দ্বিতীয়টার ক্ষেত্রে সে যখন আবার মাপলো তখন এটুকু দূরত্ব পেলে হচ্ছে এটুকুর যে স্থানাঙ্ক পেলে সেটা হচ্ছে এক্স টু আর সময় হচ্ছে টি টু। আবার এই ব্যক্তি প্রথমে যখন মাপলো তখন এক্স অন ড্যাশ আর হচ্ছে টি অন ড্যাশ, ইনি পরে যখন আবার মাপলো এই প্রান্ত যখন মাপলো তখন এক্স টু ড্যাশ আর হচ্ছে টি টু ড্যাশ। তাহলে আমরা এস এর সাপেক্ষে আমরা যদি বলি তার বেগ ভি, একটা পাখির কথা যদি বলি তো আমরা ভি দ্বারা প্রকাশ করলাম,
ভিভি সমান এস এর সাপেক্ষে মানে এই কাঠামোর সাপেক্ষে ধরে নিলাম যে এই কাঠামো একজন ব্যক্তি আছে, ওখানে আরেকজন ব্যক্তি দেখতেছে, তাহলে এস কাঠামোর সাপেক্ষে তার বেগটা কত হবে? সেই বেগটা হবে আমরা জানি অবস্থানের পরিবর্তন এবং হচ্ছে সময়ের পরিবর্তন। অবস্থানের পরিবর্তন কত? x2 মাইনাস হচ্ছে x1 আর t2 মাইনাস হচ্ছে t1 সমান আমরা লিখতে পারি ডেল এক্স ডেল টি। এসের সাপেক্ষে আমরা এটা লিখতে পারি। আবার এইচ ড্যাশের ক্ষেত্রে এইচ ড্যাশে যে ব্যক্তি আছে সেই ব্যক্তি কি দেখবে? সেই ব্যক্তির কাছে বেগটা হবে আমি ধরলাম তার হচ্ছে ড্যাশ দ্বারা প্রকাশ করলাম, সেখানে হচ্ছে x2 ড্যাশ মাইনাস হচ্ছে x1 ড্যাশ t2 ড্যাশ মাইনাস হচ্ছে t1 ড্যাশ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডেল এক্স ড্যাশ ডেল টি ড্যাশ। স্বাভাবিকভাবে এই দুটো অবস্থানের পরিবর্তন এবং সময়ের পরিবর্তন হচ্ছে তার সাপেক্ষে বেগ, সেটাকে আমরা ভি ড্যাশ দ্বারা প্রকাশ করছি, আবার এর সাপেক্ষে যেটা হচ্ছে ভিভি দ্বারা প্রকাশ করছি। এখন খেয়াল করো, যদি আমরা এখানে যদি লিখি যে গ্যালিলিও রূপান্তরটা কি ছিল, সরি এক্স ড্যাশ সমান হচ্ছে এক্স মাইনাস হচ্ছে ভিটি। গ্যালিলিও রূপান্তরটা ছিল এক্স ড্যাশ সমান হচ্ছে এক্স মাইনাস হচ্ছে ভিটি। আচ্ছা, এখানে যদি আমরা লিখি প্রথমটার ক্ষেত্রে, প্রথম স্থানাঙ্কের ক্ষেত্রে এই দুটার মধ্যে সম্পর্ক যদি আমরা করি, তাহলে হচ্ছে এক্স অন ড্যাশ সমান হচ্ছে এক্স ওয়ান মাইনাস ভি টি অন। আবার এটার ক্ষেত্রে প্রথম পজিশনের ক্ষেত্রে, এক নম্বর পজিশনের ক্ষেত্রে, এটা হচ্ছে এক নম্বর পজিশনের ক্ষেত্রে এক্স অন ড্যাশ সমান হচ্ছে এই দুটোর মধ্যে সম্পর্ক। গ্যালিলিও রূপান্তরের মধ্যে কি করলাম, যে স্থির আছে সে দেখতেছে একটা, আর হচ্ছে যে গতিশীল আছে তার সে দেখতেছে একটা, তাদের দুইটার মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা ছিল হচ্ছে এটা। আচ্ছা, এখন এক্স অন ড্যাশ সমান হচ্ছে এক্স ওয়ান মাইনাস হচ্ছে ভি টি অন, এবং সময়টা কি ছিল এখানে? টি অন ড্যাশ সমান হচ্ছে টি অন। দুইটা সময় বলেছিলাম কি সমান সময় গ্যালিলিও রূপান্তরের ক্ষেত্রে। আবার খেয়াল করো, দুই নম্বর যে ঘটনাটা ছিল সেই ঘটনাটা হলো, দুই নম্বর ঘটনাটা কি ছিল? দুই নম্বর ঘটনাটা হলো যে এক্স টু দেখা যাচ্ছে গো, এক্স টু মাইনাস হচ্ছে ভি টি টু। একইভাবে আমরা পাবো টি টু ড্যাশ সমান হচ্ছে টি টু, একইভাবে আমরা পাচ্ছি। আচ্ছা, এখন যদি আমরা এখানে কি করলাম, যে গ্যালিলিও রূপান্তরটা প্রথম ক্ষেত্রে প্রয়োগ করলাম, আবার হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে প্রয়োগ করলাম। এখন খেয়াল করো, যদি ভি ভি ড্যাশ দেখা যাবে সমান হলো, আমরা জানি এক্স টু ড্যাশ মাইনাস হচ্ছে এক্স ওয়ান ড্যাশ, লিখেছি আগে এখান থেকে এটা আমরা লিখেছি। আচ্ছা, সমান হচ্ছে কত? টি টু ড্যাশ মাইনাস হচ্ছে টি ওয়ান ড্যাশ। এই সমীকরণটাকে আমরা লিখলাম, দেখা যাচ্ছে গো। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি, খেয়াল করো যে এক্স টু ড্যাশ কত, আমরা যদি লিখি এক্স টু মাইনাস হচ্ছে ভি টি টু মাইনাস এক্স ওয়ান ড্যাশ কত ছিল, এক্স ওয়ান মাইনাস হচ্ছে, সরি এটা প্লাস হয়ে যাবে ভি টি অন, নিচে হচ্ছে ডেল টি ড্যাশ, এটাকে আমরা ডেল টি ড্যাশ দ্বারা লিখতে পারি। খেয়াল করো এখানে এক্স টু মাইনাস হচ্ছে এক্স অন মাইনাস ভি যদি কমন নেই, তাহলে টি টু মাইনাস হচ্ছে টি অন, নিচে হচ্ছে ডেল টি ড্যাশ। এখানে আমরা ডেল টি ড্যাশ সমান হচ্ছে ডেল টি লিখতে পারি, ডেল টি ড্যাশ সমান হচ্ছে আমরা ডেল টি লিখতে পারি। আচ্ছা, এখন এটা মুছে দেই, মুছে দেওয়ার পর আমরা তাহলে এটা কথা বললাম ভিভি ড্যাশ সমান এটুকু আমরা লিখবো হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান হচ্ছে কত, ডেল এক্স লিখছি, মাইনাস কত ভি ডেল টি, নিচে লিখবো হচ্ছে ডেল টি ড্যাশ মানে হচ্ছে ডেল টি লিখবো, সমান আমরা লিখতে পারি এখানে ডেল এক্স ডেল টি মাইনাস হচ্ছে ভি, তাহলে ভি বি ড্যাশ সমান হচ্ছে ডেল এক্স ডেল টি সমান কি, ডেল এক্স ডেল টি সমান হচ্ছে ভিভি, তাহলে হচ্ছে ভিভি মাইনাস হচ্ছে ভি। তার মানে আমরা পেলাম হচ্ছে ভিভি ড্যাশ সমান হচ্ছে ভিভি মাইনাস ভি। তার মানে যে ভিভি ড্যাশ এর সাপেক্ষে যে বেগের পরিবর্তনটা হচ্ছে, সরি বেগ হচ্ছে, সেটা কি, এটা এর সাপেক্ষে বেগ বিয়োগ হচ্ছে মাইনাস এর যে গতি, দ্বিতীয় বস্তুটা বা এস ড্যাশ বস্তুটা যে বেগে যাচ্ছিল তার সমান। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, তাহলে আমরা এখানে বেগের
রূপান্তর সমীকরণ আমরা এভাবে পাই যে দুইজনের বেগ হচ্ছে একই দেখবে না, এস কাঠামোতে এবং এস ড্যাশ কাঠামোতে দুইজন হচ্ছে বেগ একই দেখবে না, তাদের মধ্যে বেগের পার্থক্য থাকবে। সেই বেগের পার্থক্যটা হচ্ছে এই কাঠামোর সাপেক্ষে ভিভি ড্যাশ, আর এই কাঠামোর সাপেক্ষে যদি ভিভি হয় তাহলে তার সাথে আবার মাইনাস ভি বিয়োগ আছে। এখন খেয়াল করো যে এখন হলো যে একটা জিনিস খেয়াল করো যে গ্যালোলি রূপান্তরটা সঠিক নয়। সঠিক নয় মানে আমরা দেখলাম ভিভি ড্যাশ সমান হচ্ছে ভিভি মাইনাস হচ্ছে ভিভি, এটা পেলাম, এটা হচ্ছে সঠিক নয়। কারণ কি যে আমরা যে সমীকরণটা যে পেলাম, দেখো সমীকরণটা পাইছিলাম কি এক্স ড্যাশ সমান হচ্ছে এক্স মাইনাস হচ্ছে ভিটি। গ্যালোলি রূপান্তরের যে সমীকরণটা পাইছিলাম এক্স ড্যাশ সমান হচ্ছে এক্স মাইনাস ভিটি। আচ্ছা, এখন ধরো এখানে একটা আলো যদি দেখতে পাই, তাহলে আলোর বেগ হচ্ছে কত? আলোর বেগ হচ্ছে সি। তাহলে এস কাঠামো থেকে আলোর দূরত্ব কত হবে? এক্স সমান হচ্ছে সিটি। আবার এক্স ড্যাশ কাঠামো থেকে, এস কাঠামো থেকে আলোর দূরত্ব কত হবে? এক্স সমান হচ্ছে, এটা দূরত্ব ধরলাম হচ্ছে এক্স, তাহলে এক্স সমান হচ্ছে সিটি। সি হচ্ছে আলোকের বেগ, আর সে সময় নিয়েছিল হচ্ছে টি। আবার এক্সাক্ট সময় থেকে আলো হচ্ছে কত? এক্স ড্যাশ কাঠামো মানে এই কাঠামো থেকে, এক্স ড্যাশ কাঠামো থেকে সে দূরত্ব দেখতে পাবে, মানে এটুকু দূরত্বকে যদি আমরা বলি, এখানে একটা আলো জ্বলতেছে এক্স ড্যাশ, আর এটা হলো টোটাল কত? এক্স। কি একটা বিন্দু ধরে নিলাম যেখানে একটা আলো জ্বলতেছে। তাহলে আলোর বেগ হচ্ছে সি। যদি আলোর বেগ যদি সি হয়, তাহলে এই কাঠামো থেকে তার দূরত্ব কত হবে? এক্স সমান হচ্ছে সিটি, সে টি সময় দেখবে। আবার এই কাঠামো থেকে সে কত ধরে নিলাম যে সে টি ড্যাশ সময় দেখবে, তাহলে সি সমান হচ্ছে টি ড্যাশ। এখন খেয়াল করো, যদি আমরা যদি এখানে বসে দিই, এখানে যদি আমরা বসে দিই যে সি টি ড্যাশ সমান হচ্ছে সিটি মাইনাস হচ্ছে ভিটি। এখন খেয়াল করো, আমরা এখানে ধরে নিছি যে টি সমান হচ্ছে টি ড্যাশ। গ্যালোলি রূপান্তর আমরা ধরে নিছি, এটাই ছিল ভুল, যে টি সমান হচ্ছে টি ড্যাশ হবে না। কীভাবে হবে না? যদি আমরা ধরে নেই সি টি ড্যাশ সমান হচ্ছে সি টি ড্যাশ মাইনাস হচ্ছে ভি টি ড্যাশ, ধরে নিলাম যে হচ্ছে টি ড্যাশ সমান হচ্ছে টি, তাহলে এখান থেকে সি সমান হচ্ছে সি মাইনাস হচ্ছে ভি। তার মানে কি আলোকের বেগ সমান হচ্ছে আলোকের বেগ বিয়োগ মাইনাস হচ্ছে ভি। এটা কখনোই আলোকের বেগ সমান হচ্ছে আলোকের বেগের সাথে আবার একটা বিয়োগ, এটা কোনো মতেই সম্ভব হয় না। এই জন্য হচ্ছে গ্যালোলি রূপান্তরটা হচ্ছে সঠিক নয়। আচ্ছা, আমরা এখন দেখব গ্যালোলি রূপান্তরের কিছু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা কি? যে সীমাবদ্ধতা খেয়াল করো, গ্যালোলি রূপান্তরতে বলা হচ্ছে যে আইনস্টাইনের যে স্বীকার্য, প্রথম স্বীকার্য বলা হচ্ছে যে পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে ধাবমান সকল প্রসারক কাঠামো নিউটনের সূত্রগুলো একই রকম হবে বা পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই রকম হবে। কিন্তু আমরা যখন এক কাঠামোতে প্রয়োগকৃত সমীকরণগুলো যখন অন্য কাঠামোতে রূপান্তরিত করতে যাই, তড়িৎচুম্বকীয় যে সমীকরণগুলো, যেমন হচ্ছে ডেল ডট ডি সমান হচ্ছে রো ডেল ডট বি সমান হচ্ছে 0, ডেল ক্রস ই সমান হচ্ছে মাইনাস ডেল বি ডেল টি, যখন এই সমীকরণে তড়িৎচুম্বকীয় ম্যাক্সওয়েলের সমীকরণের জন্য এই সমীকরণ এই কাঠামোতে যখন ব্যবহার করতে যাই, তখন যে রেজাল্টটা পাই, এই কাঠামোতে ব্যবহার করতে গেলে যে এটা বিবেগে গতিবেন ধাবমান, সেই কাঠামো ব্যবহার করতে গেলে তার মানগুলো হচ্ছে অন্যরকম আসে। তাহলে এটা হচ্ছে গ্যালোলি রূপান্তরটা প্রথম স্বীকার্যকে লঙ্ঘন করতেছে। আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো যে এই কাঠামোতে আর এই কাঠামোতে আলোকের বেগ যদি হয়, তাহলে এটা যদি ধরো হচ্ছে কত সি ধরে নেই, যদি এটা সি হয় তাহলে হচ্ছে সি মাইনাস ভি। তার মানে একটা বেগকে সাথে কি আরেকটা বেগের হচ্ছে বিয়োগ হচ্ছে, কিন্তু আমরা জানি যে সি সমান হচ্ছে সব সময় সি। এই কাঠামোতে আলোকের বেগ যত হবে, এই কাঠামোতে আলোকের বেগ হচ্ছে একই হবে। কিন্তু আমরা এখান থেকে দেখতেছি যে এই কাঠামোতে আলোকের বেগ আর এই কাঠামোতে আলোকের বেগের হচ্ছে মানে পার্থক্য হচ্ছে। তার মানে যে গ্যালোলি রূপান্তর আইনস্টাইনের স্বীকার্য দুটাকে ব্যাখ্যা করতে পারে না। এটা হচ্ছে গ্যালোলি রূপান্তরের সীমাবদ্ধতা ছিল। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে লরেন্স রূপান্তর। লরেন্স রূপান্তরটা কি? গ্যালোলি রূপান্তর তাহলে কি বললাম যে এক কাঠামো থেকে আরেক কাঠামোর ভিতরে তাদের মাধ্যমে প্রকাশ করতেছি, কিন্তু এটা হচ্ছে যে আইনস্টাইনের স্বীকার্য দুটাকে হচ্ছে মেনে চলে না। প্রথম স্বীকার্য এবং দ্বিতীয় স্বীকার্যই এই গ্যালোলি রূপান্তর হচ্ছে ফেল করে, এবং এটা হচ্ছে এই গ্যালোলি রূপান্তরটা হচ্ছে নিউটনিয়ান রূপান্তর বলা হয় এটাকে। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে লরেন্স রূপান্তর। লরেন্স রূপান্তর হলো, খেয়াল করো এখানে মুছে দেয় এটা, এক্স ড্যাশ, আচ্ছা ওই ড্যাশ, দুটা কাঠামো দিয়ে রাখছি আমরা। এখন বলা হচ্ছে
যে মাইকেলসন মর্লির স্লাইডে মাইকেলসন মর্লির পরীক্ষার ফলাফলের উপর প্রতিষ্ঠিত আইনস্টাইনের দ্বিতীয় স্বীকার্য অনুসারে আলোর দ্রুতি পর্যবেক্ষকের দ্রুতির উপর নির্ভর করে না। তার মানে হলো আমরা আইনস্টাইনের যে দ্বিতীয় স্বীকার্য ছিল বা মাইকেলসন মর্লি যে এটা করছিলেন সেটা বলা হচ্ছে আলোর দ্রুতিটা পর্যবেক্ষকের দ্রুতির উপর কিংবা উৎসের দ্রুতির উপর কিংবা আলোর দ্রুতির দিকের উপর এগুলোর উপরে নির্ভর করে না। কিন্তু গ্যালিলিও রূপান্তর অনুসারে আলোর দ্রুতি পর্যবেক্ষকের দ্রুতির উপরে নির্ভর করে। তার মানে আমরা দেখালাম ভি বি সমান হচ্ছে ভি ভি ড্যাশ সমান হচ্ছে ভিবি মাইনাস ভি। তার মানে পর্যবেক্ষকের আপেক্ষিক বেগের উপরে নির্ভর করতেছে। কিন্তু আমরা জানি যে আপেক্ষিক বেগের উপর নির্ভর করবে না, পর্যবেক্ষকের দ্রুতির উপর নির্ভর করবে না, আলোর উৎসের দিকের উপর নির্ভর করবে না। গ্যালিলিও রূপান্তরটা দেখা যায় সেটার উপর নির্ভর করে। তো পরীক্ষার লব্ধ ফলাফলের উপর প্রতিষ্ঠিত অধিকতর আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের সাথে স্লাইডে পরীক্ষার ফলাফলের উপর প্রতিষ্ঠিত আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের সাথে গ্যালিলিও রূপান্তর সমীকরণ হচ্ছে অসঙ্গতি প্রকাশ করে। মানে আইনস্টাইন যে দুটি স্বীকার্য দিচ্ছে সেই স্বীকার্যের সাথে গ্যালিলিও রূপান্তর অসঙ্গতি প্রকাশ করে। আবার গ্যালিলিও রূপান্তর হচ্ছে চিরায়ত বলবিদ্যার যে সমীকরণগুলো ছিল সেগুলোকে আবার ব্যাখ্যা করতে পারে। চিরায়ত বলবিদ্যার যে সমীকরণ বা নিউটনের বলবিদ্যার যে সমীকরণ ছিল সেগুলো হচ্ছে গ্যালিলিও রূপান্তর হচ্ছে ব্যাখ্যা করতে পারে। এই জন্য বিজ্ঞানী আইনস্টাইন এই গ্যালিলিও রূপান্তরটাকে একেবারে পরিত্যাগ করেন বা ফেলে দেয় নাই। উনি নতুন ধরনের এক ধরনের রূপান্তর খুঁজতেছিলেন যেখানে সকল জড় প্রসারণ কাঠামোতে এই সূত্রগুলো হচ্ছে দুই কাঠামোতে একই রকম হবে এবং বিশেষ পরিস্থিতিতে এগুলো বিশেষ পরিস্থিতিতে আইনস্টাইনের গ্যালিলিও রূপান্তর আবার ফিরে যাবে। তার মানে হলো যে বিজ্ঞানী আইনস্টাইন এক ধরনের নতুন ধরনের সমীকরণ খুঁজতেছিলেন বা রূপান্তর খুঁজতেছিলেন যেখানে তার দ্বিতীয় স্বীকার্যকে মেনে চলবে এবং হলো যে বিশেষ পরিস্থিতিতে গ্যালিলিও রূপান্তরকে আবার নিয়ে আসা যাবে বা গ্যালিলিও রূপান্তর আবার প্রতিপাদন করা যাবে। এই জন্য উনি গ্যালিলিও রূপান্তরকে একেবারে ফেলে দেন না, উনি অন্য এক ধরনের রূপান্তর খুঁজতেছিলেন। তো 1985 সালে লরেন্স বলছে একজন বিজ্ঞানী, হল্যান্ডের একজন বিজ্ঞানী, 1985 সালে লরেন্স হল্যান্ডের একজন বিজ্ঞানী, উনি তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্বের মাধ্যমে কিছু সমীকরণ তৈরি করেন। এই সমীকরণকে বলা হচ্ছে লরেন্স রূপান্তর সমীকরণ। বিজ্ঞানী লরেন্স 1895 সালে তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্বের মাধ্যমে কিছু সমীকরণ প্রতিপাদন করেন, যে সমীকরণকে বলা হচ্ছে লরেন্স রূপান্তর সমীকরণ। এবং এগুলো পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে ধাবমান সকল কাঠামোতে এই সমীকরণগুলো হচ্ছে একই রকম হয়। তাহলে বিজ্ঞানী আইনস্টাইন এইগুলোর খোঁজেছিলেন এবং তিনি বিজ্ঞানী লরেন্সের যে সমীকরণগুলোর মাধ্যমে তিনি তার কাঙ্ক্ষিত ফলাফল এখান থেকেই তিনি পেয়ে যান বিজ্ঞানী লরেন্সের সমীকরণের মাধ্যমে। এই জন্য এই সমীকরণটা হলো লরেন্স রূপান্তর সমীকরণ এবং বিজ্ঞানী আইনস্টাইন তার যে চাহিদা ছিল সেই রূপান্তরের মাধ্যমে তার চাহিদাটা হচ্ছে পূরণ হয়ে যায়। তো আমরা এখন দেখবো হচ্ছে লরেন্স রূপান্তর সমীকরণগুলো কি কি বা কিভাবে আমরা বের করতে পারি। একটু জাস্ট দেখো, এগুলো পরীক্ষা আসে না, বাট আমাদেরকে জিনিসটা দেখলে আমরা পরবর্তীতে কিছু প্রয়োগ করতে পারবো, এই সমীকরণগুলোর মাধ্যমে কিছুটা প্রয়োগ করতে পারবো। আচ্ছা, তোমাদের এগুলো মুখস্থ করার দরকার নাই, জাস্ট একটু দেখে রাখবা। আচ্ছা, খেয়াল করো, এখন এখানে আমরা বললাম যে এটা হচ্ছে এস কাঠামো আর এটা হচ্ছে ভি বেগে গতিশীল এস ড্যাশ কাঠামো। এটা স্থির কাঠামো, এটা হচ্ছে এটার সাপেক্ষে ভি সমবেগে, অবশ্যই সমবেগে হতে হবে, সমবেগে গতিশীল কাঠামো। এখন এখানে আমরা করলাম কি যে কোনো একটা সময় এই দুইটা এস ড্যাশ এবং এস হচ্ছে একই জায়গায় ছিল এবং তারা হচ্ছে ঘড়ি চালনা করছে। যখনই ঘড়ি চালনা করলো তখন এখানে তার একটা ঘটনা দেখলো, পি বিন্দু ধরে নিলাম পি বিন্দু। তাহলে আমরা এখানে তখন আগেকার দেখালাম যে গ্যালিলিও রূপান্তর অনুসারে এগুলো হচ্ছে আমরা সমীকরণ পাচ্ছি কত, এক্স ড্যাশ সমান হচ্ছে এক্স মাইনাস হচ্ছে ভিটি, ওয়াই ড্যাশ সমান হচ্ছে ওয়াই, জেড ড্যাশ সমান হচ্ছে জেড এবং হচ্ছে টি ড্যাশ সমান হচ্ছে টি। গ্যালিলিও রূপান্তরে এই যে টি ড্যাশ সমান টি, এটা ছিল হচ্ছে ভুল, মানে সময়টা হচ্ছে টি ড্যাশ সমান হচ্ছে টি হবে না, এটা হচ্ছে ভুল ছিল। বিধায় এই রূপান্তর সমীকরণগুলো গ্যালিলিও রূপান্তর সমীকরণের সমস্যা ছিল, সেটা হচ্ছে এই টি ড্যাশ সমান হচ্ছে টি, এই ধরাটা হচ্ছে ভুল ছিল। আচ্ছা, এখন খেয়াল করো যে আমরা এটা পাইছিলাম। তো আমরা একটা নতুন ধরনের সমীকরণ খুঁজতেছি, যে সমীকরণটা হবে সহজ এবং সহজ সমীকরণের মাধ্যমে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাবো এবং সমীকরণটা হবে সরলরৈখিক সমীকরণ। তো উনি করলেন কি, বিজ্ঞানী লরেন্স করলেন কি, এক্স ড্যাশ সমান হচ্ছে আমরা পাইছিলাম গ্যালিলিও রূপান্তরকে ফেলে দেওয়া হয় নাই, কিন্তু তার সাথে একটা কি হয়েছে,
কনস্ট্যান্ট যোগ করা হয়েছে। এই কনস্ট্যান্টটা যোগ করার কারণ হলো যে যেহেতু আমরা এক্স ড্যাশ সমান হচ্ছে এক্স মাইনাস ভিটি এই সমীকরণ থেকে কাঙ্ক্ষিত ফলাফল পেলাম না, তখন বিজ্ঞানী লরেন্স দেখলেন যে একটা সহজ সমীকরণ নিতে হবে, এবং যে সমীকরণ হবে সরলরৈখিক এবং সহজ, এবং এস কাঠামোতে কোনো ঘটনা এস ড্যাশ কাঠামো কোনো ঘটনা হচ্ছে একই রকম হবে, এবং বিশেষ পরিস্থিতিতে আমরা আবার গ্যালিলিও রূপান্তরে ফিরে যেতে পারবো। বিশেষ পরিস্থিতি কে সমান যদি 1 হয়, কে সমান যদি 1 হয়, তাহলে আমরা আবার গ্যালিলিও রূপান্তরে ফিরে যেতে পারবো। তাহলে উনি আচ্ছা লরেন্স সমীকরণটা ছিল, স্লাইডে যাও। লরেন্স রূপান্তরটা কি ছিল? সময়কে পরম ধরে, বিজ্ঞানী গ্যালিলিও সময়কে পরম ধরেছিলেন এবং আপেক্ষিকতার বিশেষ স্বীকার্যদ্বয় মেনে চলেছিলেন, মেনে না চলে, কিন্তু ইনি সময়কে পরম ধরেন নাই এবং হচ্ছে আপেক্ষিকতার স্বীকার্যদ্বয়ের মেনে চলে পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল একই ঘটনা দুটি প্রসঙ্গ কাঠামোর মধ্যে স্থান এবং কালের মধ্যে সম্পর্ক স্থাপন করে যেসব সমীকরণ পাওয়া যায় তাদেরকে বলা হচ্ছে লরেন্স রূপান্তর সমীকরণ। এখন আমরা একইভাবে যদি একটা ঘটনা দেখি তাহলে আমরা দেখবো এইভাবে লরেন্স রূপান্তর সমীকরণে, কিন্তু এখানে বলা হচ্ছে যে এক্স ড্যাশ সমান হচ্ছে কে এক্স মাইনাস ভিটি। আমরা এখানে কে একটা ধ্রুবক নিব। আচ্ছা, ধ্রুবক নেওয়ার কারণটা কি? দেখো সমীকরণটি সহজ এবং সবসময় কোনো সমস্যার সহজ সমাধান দিয়ে শুরু করা উচিত। সমীকরণটি রৈখিক বা সরলরৈখিক, কাজে এস ড্যাশ কাঠামোর একটি নির্দিষ্ট ঘটনা, এস কাঠামোর একটি নির্দিষ্ট ঘটনা এস ড্যাশ কাঠামোর একটি নির্দিষ্ট ঘটনার অনুরূপ হবে। বিশেষ ক্ষেত্রে মানে কে সমান 1 এই সমীকরণটি গ্যালিলিও রূপান্তর সমীকরণে প্রতিপাদিত হতে পারে বা সমীকরণ হতে পারে। আচ্ছা, এটা ধরলাম। আচ্ছা, এখন আমরা জানি তাহলে এখানে কে ধরলাম। দ্বিতীয় ক্ষেত্রে দেখো যে আমরা বললাম যে এই কাঠামোর যেহেতু পদার্থবিজ্ঞানের সূত্রসমূহ দুই কাঠামোতেই একই রকম হবে, তাহলে এক্স ড্যাশ এবং টি একে যদি আমরা এস এর মাধ্যমে যদি প্রকাশ করতে যাই, তাহলে এক্স সমান আমরা জানি কত লিখলাম, এক্স ড্যাশ প্লাস হচ্ছে ভিটি ড্যাশ, এখানে আমরা লিখবো হচ্ছে কে। এটা দিব হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমরা আগে বললাম যদি আমরা এখান থেকে দেখি তাহলে এক্স ড্যাশ সমান আমরা এটা ছিল, আবার যদি এখান থেকে দেখি তাহলে এক্স সমান হচ্ছে এটা ছিল। আমরা গ্যালিলিও রূপান্তর বের করেছি, শুধু এখানে আমরা একটা করেছি যে একটা ধ্রুবক নিছি সমাধান করার জন্য, আমরা একটা মানে অন্য একটা রূপান্তর নিয়ে আসার জন্য আমরা একটা ধ্রুবক নিছি। আর ওয়াই ড্যাশ সমান হচ্ছে ওয়াই, এটা ঠিকই থাকবে। জেড ড্যাশ সমান হচ্ছে জেড ঠিক থাকবে, কিন্তু টি ড্যাশ সমান হচ্ছে টি এখানে হবে না। গ্যালিলিও রূপান্তর যেখানে টি ড্যাশ সমান টি ছিল, লরেন্জ রূপান্তর টি ড্যাশ সমান হচ্ছে টি হবে না এবং হচ্ছে তার একটা ধ্রুবক নিচ্ছে। এখন আমরা যদি এটা ক্যালকুলেশন যদি করি, এগুলো মুছে দেই, আরেকটা দাম। আচ্ছা, এইচ ড্যাশের ক্ষেত্রে এসের ক্ষেত্রে যদি একটা আলো যদি জ্বলে, তাহলে এসের ক্ষেত্রে যে আমরা সমীকরণটা পাবো দূরত্বের আলোর দূরত্বের সমীকরণটা এস সমান হচ্ছে সিটি, আর এস ড্যাশের ক্ষেত্রে এক্স ড্যাশ সমান হচ্ছে সি টি ড্যাশ। ধরলাম যে আলোটা জ্বলতেছে, সেখান থেকে এস থেকে যদি আমি দেখি যেটা আলোকের বেগ হচ্ছে সি এবং সে টি সময় ধরে দেখেছে, তাহলে এক্স সমান হচ্ছে সিটি, এবং এস ড্যাশ থেকে যদি আমরা দেখি তাহলে এক্স ড্যাশ সমান হচ্ছে সি টি ড্যাশ। এখন এটা দিলাম হচ্ছে 3 নম্বর সমীকরণ, এটা দিলাম হচ্ছে 4 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর সমীকরণে যদি আমরা মানটা যদি বসে দিই, এক্স ড্যাশ সমান হচ্ছে কে এক্স মাইনাস ভি, টি এর মান হচ্ছে এক্স ভাগ হচ্ছে সি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ড্যাশ ভাগ হচ্ছে, এখান থেকে এক্স কমন নিব, এক্স সমান হচ্ছে কে 1 মাইনাস ভি ভাগ হচ্ছে সি। তাহলে এটা দিলাম হচ্ছে আমরা 5 নম্বর সমীকরণ। অনুরূপভাবে এটা কত থেকে পেলাম? 1 এবং 3 থেকে পেলাম। এবার আমরা হচ্ছে লিখব হচ্ছে 4, 2 ও 4 থেকে, এটা হচ্ছে 1 ও 3 থেকে, এবার হচ্ছে 2 ও 4 থেকে। 2 ও 4 থেকে আমরা কি পাবো? দেখো যে এক্স সমান হচ্ছে কত, কে এক্স ড্যাশ প্লাস হচ্ছে ভি টি ড্যাশ, আবার ওখানে কত ছিল, এক্স ড্যাশ সমান হচ্ছে সি টি ড্যাশ। তাহলে এখান থেকে আমরা যদি লিখি তাহলে এক্স সমান হচ্ছে কে এক্স ড্যাশ প্লাস লেখো এখানে ভি টি ড্যাশ, ভি বসালাম, আর টি ড্যাশ মানে হচ্ছে এক্স ড্যাশ ভাগ সি, এক্স ড্যাশ ভাগ হচ্ছে সি। এখান থেকে আমরা যদি লিখি এক্স ভাগ হচ্ছে এক্স ড্যাশ সমান হচ্ছে কে 1 প্লাস ভি ভাগ হচ্ছে সি, এটা দিব হচ্ছে 6 নম্বর সমীকরণ। এখন খেয়াল করো যদি আমরা 5 এবং 6 যদি গুণ করি, 5 এবং 6 যদি আমরা এখানে গুণ করি, 5 এবং 6 কি আছে, 5 কত আছে, এক্স ড্যাশ ভাগ হচ্ছে এক্স গুণন হচ্ছে এক্স ভাগ হচ্ছে এক্স ড্যাশ সমান হলো কত, কে 1 মাইনাস ভি ভাগ সি গুণন কে 1 প্লাস হচ্ছে ভি ভাগ সি। এখানে হবে কত, 1 হবে, এগুলো কেটে যাবে, এগুলো কেটে যাবে, 1 হবে,
সমান হচ্ছে কে স্কোয়ার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ হচ্ছে সি স্কোয়ার। খেয়াল করো তাহলে কে সমান আমরা কত পাবো 1 ভাগ রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ হচ্ছে সি স্কোয়ার। তাহলে আমরা সেই কে এর মান যে ধ্রুবকটা নিয়েছিলাম সেই কে এর মানটা পেলাম হচ্ছে 1 ভাগ ভি মাইনাস সি স্কোয়ার, সরি 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। এখন যদি আমরা 1 নম্বর সমীকরণ যদি বসে দেই, 1 নম্বর সমীকরণ যদি আমরা বসাই তাহলে 1 নম্বর সমীকরণটা কি ছিল, এক্স ড্যাশ সমান হচ্ছে কে এক্স মাইনাস হচ্ছে ভিটি। যদি আমরা বসে দেই তাহলে এক্স ড্যাশ সমান আমরা লিখবো হচ্ছে এক্স মাইনাস ভিটি ভাগ হচ্ছে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। তাহলে আমরা যদি এক্স কাঠামো থেকে দেখি তাহলে এক্স ড্যাশ মানটা হবে হচ্ছে এটা লরেন্জ রূপান্তরের ক্ষেত্রে। শুধু এখানে কি টার্ম যুক্ত হয়েছে 1 ভাগ রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার যুক্ত হয়েছে গ্যালিলি রূপান্তরের সাথে। আচ্ছা, আবার এখানে কত পাবো, ওয়াই ড্যাশ সমান হচ্ছে ওয়াই পাবো, জেড ড্যাশ সমান হচ্ছে জেড পাবো, যেহেতু ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর কোনো তার গতি ছিল না। আচ্ছা, এরপরে দেখো আমরা এখন টি ড্যাশটাকে নিয়ে আসবো। টি ড্যাশ সমান হচ্ছে আমরা জানি, আমরা পেয়েছিলাম এখানে এক্স ড্যাশ সমান হচ্ছে সি টি ড্যাশ। তাহলে এক্স ড্যাশ সমান কত পেলাম, আমরা আগে লিখেছিলাম এক্স ড্যাশ সমান হচ্ছে সি টি ড্যাশ। তাহলে এক্স ড্যাশ সমান কত, এক্স মাইনাস ভিটি ভাগ হচ্ছে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। আর এক্স সমান কত ছিল, সিটি, আমরা এটা লিখেছিলাম। সমান কত, এক্স ড্যাশ লিখলাম, এক্স ড্যাশের মানটা লিখলাম এখানে, আর হচ্ছে সি টি ড্যাশ। তাহলে এখানে টি ড্যাশ সমান আমরা লিখতে পারি, এটা মুছে দেই, টি ড্যাশ সমান আমরা লিখব এক্স মাইনাস ভিটি ভাগ হচ্ছে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ হচ্ছে সি স্কোয়ার, নিচে হচ্ছে 1 ভাগ সি। আচ্ছা, টি ড্যাশ সমান লিখব এক্স ভাগ সি মাইনাস হচ্ছে ভি টি ভাগ হচ্ছে সি, সিটাকে আমরা উপরে নিয়ে গেলাম, সিটাকে উপরে নিয়ে গেছি, এই সিকে এক্স এর নিচে এবং ভিটির নিচে নিয়ে গেছি, রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। আচ্ছা, এখন এই টি ড্যাশ সমান হচ্ছে এক্স ভাগ সি, আমরা এখান থেকে যদি লিখি এক্স ভাগ সি সমান কত হবে, এক্স ভাগ সি সমান হচ্ছে টি। তাহলে এখানে লিখবো হচ্ছে টি মাইনাস, আচ্ছা এখান থেকে টি এর মানটা কত হবে, এখান থেকে যদি আমি লিখি টি সমান হচ্ছে এক্স ভাগ সি, তাহলে এখানে ভি ভাগ হচ্ছে সি ইন্টু এক্স ভাগ হচ্ছে সি রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। এগুলো মুছে দেই, সমান হচ্ছে টি ড্যাশ সমান হচ্ছে টি মাইনাস ভি এক্স ভাগ হচ্ছে সি স্কোয়ার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ হচ্ছে সি স্কোয়ার। তাহলে আমরা যেটা পেলাম টি ড্যাশ সমান হচ্ছে টি মাইনাস ভি এক্স ভাগ হচ্ছে সি স্কোয়ার, নিচে হচ্ছে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে লরেন্জ রূপান্তরের সমীকরণ। গ্যালিলি রূপান্তরের সাথে এখানে স্থানাঙ্কের সাথে শুধু 1 ভাগ রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ারটা শুধু গুণ হয়েছে। তাহলে আমরা লরেন্জ রূপান্তরের যে সমীকরণটা পেলাম সেগুলো হচ্ছে লরেন্জ রূপান্তরের সমীকরণ। দেখেন এই স্লাইডে এক্স ড্যাশ সমান হচ্ছে এক্স মাইনাস ভিটি। যদি আমরা এক্স কাঠামো থেকে দেখি তাহলে এক্স ড্যাশ সমান হচ্ছে এক্স মাইনাস ভিটি রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এবং টি ড্যাশের মান আমরা বের করে দিলাম। আচ্ছা, এটা ছিল কি, আমরা এক্স ড্যাশ কাঠামো থেকে দেখবো, এটা ছিল হচ্ছে আমরা হলো এস কাঠামো থেকে দেখবো, এটা হচ্ছে এস ড্যাশ কাঠামো। এস কাঠামো থেকে দেখলে আমরা এই মানগুলো পাবো। আচ্ছা, লরেন্সের বিপরীত রূপান্তর সমীকরণ আছে, বিপরীত রূপান্তর সমীকরণ আমরা কীভাবে বের করবো, এগুলো মুছে দেই। বিপরীত লরেন্স রূপান্তর সমীকরণ সেটা যদি আমরা বের করতে যাই, এতক্ষণ আমরা যেটা বের করলাম স্লাইডে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা কি দেখেছি, এস থেকে দেখেছি, এস কাঠামো থেকে দেখেছি, এক্স ড্যাশ বের করেছি। আচ্ছা, এবার আমরা যখন বিপরীত লরেন্স রূপান্তর সমীকরণ বের করতে যাব তখন আমাদের করতে হবে কি, যে আমরা এবার এস ড্যাশ কাঠামো থেকে দেখব। লরেন্স রূপান্তর সমীকরণ স্লাইডে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে আমরা এস কাঠামো থেকে দেখেছিলাম, এবার আমরা দেখব হচ্ছে এস ড্যাশ কাঠামো থেকে। এস ড্যাশ কাঠামো থেকে যখন দেখব তখন দেখব যে যেহেতু এস ড্যাশ কাঠামোটা ভি বেগে গতিশীল আছে সামনের দিকে, আমি যদি এখান থেকে যদি দেখি তাহলে দেখব হচ্ছে যে এস কাঠামোটা মাইনাস ভি বেগে পিছনের দিকে গতিশীল, এস কাঠামোটা মাইনাস ভি বেগে পিছনের দিকে গতিশীল। তাহলে মাইনাস ভি বেগে যদি পিছনের দিকে গতিশীল হয় তাহলে এক্স ওয়াই জেড টি এগুলোকে আমরা যদি এই ড্যাশগুলোকে যদি আমরা এক্স ওয়াই জেড টি এগুলোতে যদি রূপান্তর করতে যাই, এটাকে যদি এগুলোতে রূপান্তর করতে যাই শুধু আমরা তাহলে
ওইসব সমীকরণে ড্যাশগুলো শুধু চেঞ্জ করব এবং হচ্ছে মাইনাস ভি এর জায়গাতে প্লাস করব, সরি ভি এর জায়গাতে মাইনাস ভি করব। তাহলে যদি করি তাহলে বিপরীত লরেন্স রূপান্তর, এটা হচ্ছে লরেন্স রূপান্তর বিপরীত লরেন্স রূপান্তর কি হবে? তাহলে হচ্ছে আমরা এখানে শুধু চেঞ্জ করব, এক্স সমান হচ্ছে তাহলে এক্স ড্যাশ হবে আর এখানে প্লাস হয়ে যাবে ভি টি ড্যাশ, ড্যাশগুলো অন্য ডান দিকে চলে যাবে, নিচে 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ হচ্ছে সি স্কোয়ার। এটা কি থাকবে? ওয়াই সমান হচ্ছে ওয়াই ড্যাশ, জেড সমান হচ্ছে জেড ড্যাশ, টি সমান হচ্ছে টি ড্যাশ প্লাস বি এক্স ড্যাশ ভাগ হচ্ছে সি স্কোয়ার, নিচে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ হচ্ছে সি স্কোয়ার। এটা আমি কোথা থেকে দেখলাম? বিপরীত লরেন্স রূপান্তর মানে এস ড্যাশ কাঠামো থেকে দেখেছি, এস ড্যাশ কাঠামো থেকে দেখেছি, এস কাঠামোটা মাইনাস ভি বেগে পিছনের দিকে গতিশীল। তাহলে এটা হচ্ছে লরেন্স রূপান্তর সমীকরণ, এটা হচ্ছে বিপরীত লরেন্স রূপান্তর সমীকরণ। আচ্ছা একটু এখন আমরা দেখবো একটু যে এই লরেন্স রূপান্তরটা বিশেষ পরিস্থিতিতে গ্যালিলিও রূপান্তরিতে রূপান্তরিত হয় বা গ্যালিলিও রূপান্তরে নিয়ে যাওয়া যায়। সেটা বিশেষ পরিস্থিতিতে কি করা যায়? যে লরেন্স রূপান্তরকে গ্যালিলিও রূপান্তরতে নিয়ে যাওয়া যায়। যদি দুইটা কাঠামোর যে আপেক্ষিক বেগটা ছিল সেটা থেকে যদি আলোকের বেগটা যদি অনেক বেশি যদি হয়, সেটা থেকে যদি আলোকের বেগ যদি অনেক বেশি হয়, তাহলে আমরা এই যে আছে ভি ভাগ সি সমান হচ্ছে প্রায় আমরা জিরোর কাছাকাছি লিখতে পারি। তাহলে খেয়াল করো, এক্স ড্যাশ সমান হচ্ছে এক্স মাইনাস ভিটি ছিল, নিচে ছিল রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। তাহলে এটা কত হবে? এক্স ড্যাশ সমান হচ্ছে ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার ভাগ জিরোর কাছাকাছি, তাহলে রুট ওভার 1, তাহলে এক্স মাইনাস হচ্ছে ভিটি। ওয়াই ড্যাশ সমান হচ্ছে ওয়াই থাকবে, জেড ড্যাশ সমান হচ্ছে, যেহেতু এক্স ওয়াই ড্যাশ এবং জেড ড্যাশে কোনো রকমের আপেক্ষিক বেগ ছিল না। আচ্ছা, আর টি ড্যাশটা কত হবে? টি ড্যাশ হচ্ছে এখানে যেহেতু এটা হচ্ছে জিরোর কাছাকাছি, এটার মান 0, তাহলে টি ড্যাশ সমান হচ্ছে আমরা লিখতে পারি টি, যেহেতু এটার মান হচ্ছে এখানে মান হচ্ছে এটার মান হচ্ছে 0, এটার মান হচ্ছে 0 হয়ে যাবে, এটা হচ্ছে 0 হয়ে যাবে, তাহলে টি ড্যাশ সমান হচ্ছে শুধু আমরা টি লিখতে পারি। তাহলে বিশেষ পরিস্থিতিতে লরেন্স রূপান্তর গ্যালিলিও রূপান্তরে পরিবর্তিত হতে পারে। আচ্ছা, একটা প্রশ্ন দেখি যে গ্যালিলিও রূপান্তর লরেন্স রূপান্তরের একটি বিশেষ অবস্থা মাত্র যদি ব্যাখ্যা করতে বলে, তাহলে আমরা বলবো যে যখন আলোকের দুইটা কাঠামোর আপেক্ষিক বেগ যখন প্রায় আলোকের বেগের কাছাকাছি হবে, তখন হচ্ছে লরেন্স রূপান্তর। আর আপেক্ষিক বেগটা যদি আলোকের বেগের চাইতে অনেক কম যদি হয়, 1 থেকে 1000 বা এরকম যদি হয়, তাহলে হচ্ছে গ্যালিলিও রূপান্তরিতে রূপান্তরিত হবে। আমরা যেটা দেখালাম, তাহলে ওই জন্য বলা হচ্ছে গ্যালিলিও রূপান্তর লরেন্স রূপান্তরের একটি বিশেষ অবস্থা মাত্র। এটা হচ্ছে ব্যাখ্যা, 2 মার্কের পরীক্ষা আসতে পারে। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা এখানে শেষ করতেছি। তোমরা ভালো থাকবে, সকলকে ধন্যবাদ জেনে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।